প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম প্রসঙ্গ দুর্নীতি দমন কমিশনের সংস্কার। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার যাদের প্রথমে আছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম, এরপরে আছেন এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। আসসালামু আলাইকুম। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয়ে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। আওয়ামী লীগের রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প বাতিল করবে অন্তর্বর্তী সরকার, অস্বাভাবিক ব্যয় খতিয়ে দেখবে একনেকের সিদ্ধান্ত। গত 4 বছর পরিবহন খাতে 7,000 কোটি টাকা চাঁদা তুলেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, অবৈধ সম্পদের তদন্তে দুদক। পণ্য রপ্তানির আড়ালে 1,000 কোটি টাকা পাচারের অভিযোগে সালমান রহমানের বিরুদ্ধে সিআইডির 17টি মামলা, আরও 28 জন আসামি। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি, ছাত্র জনতার বিজয় যেন নষ্ট না হয় মির্জা ফখরুলের আহ্বান। এবং গণহত্যায় জড়িত সাংবাদিক, শিল্পী, লেখক সবার বিচার করা হবে বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি এই আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। আমরা কথা বলবো আজকে দুর্নীতি দমন কমিশনের সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিকে ঘিরে। আমরা জানি যে 6টি কমিশন গঠিত হচ্ছে বলছি এই কারণে সদস্য সব এখনও নিশ্চিত হয়নি, কারা প্রধান হবেন সেটি নিশ্চিত হয়েছে, এবং কোন 6টি খাতে সংস্কারের কাজটি হবে সেটি নিশ্চিত হয়েছে। আমরা সেই খাতগুলোর ভিতরে একটি, অর্থাৎ দুদকের যে সংস্কারের যে জায়গাটি আছে সেই জায়গাটি নিয়ে আমরা কথা বলবো আজকে। প্রথমেই যাব দুদকের সাবেক মহাপরিচালক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মইদুল ইসলাম, আপনার কাছে। আপনার কর্ম অভিজ্ঞতার জায়গা তো একটি বড় জায়গা জুড়ে দুদক, সেই অভিজ্ঞতার আলোকে একদম সোজাসাপটা শুনতে চাইব খুব সহজ করে, যে আসলে দুদকের তো মূল জায়গাটা হচ্ছিল তাকে ঘিরে একটা আস্থার সংকট আছে এবং তার ভূমিকার একটা সংকট আছে। এই আস্থার সংকট এবং ভূমিকার সংকট, এই দুইটি জায়গার সংস্কারের মূল নীতিটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। দুদকের যে তৈরি করা, এটা হয়তো এখন যারা আপনার সংস্কার কমিটির দুদক সংক্রান্ত সংস্কার কমিটিতে ডক্টর ইফতেখার সাহেব যে আছেন, তারাও এই আইনের সাথে সম্পর্কিত ছিলেন বলে আমি জানি যতদূর। তো যে কারণে করা হলো, যে আগে তো দুর্নীতি দমনের জন্য ব্যুরো ছিল, ব্যুরো দিয়ে দেখা যাচ্ছিল যে দুর্নীতি সেইভাবে দমন করা যাচ্ছিল না, শুধুমাত্র সরকারের আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠান ছিল। যেই সরকার ক্ষমতার থেকে চলে যায় সেই দলকে সাইজ করার জন্যে এই দুদককে ব্যবহার করা হতো, তখনকার ব্যুরোকে। তার প্রেক্ষিতে আসলো হচ্ছে যে একটা স্বাধীন কমিশন করবার, যেটা অন্যান্য দেশে আছে সেই রকম একটা স্বাধীন কমিশন। তো সেই স্বাধীন কমিশন এটি হলো, নামে কাগজে কলমে আইনে স্বাধীন কমিশন হলো। কিন্তু কমিশনের গঠনের জায়গায় যদি আমি যাই, একদম গোড়াতে যখন 2004 সালের নভেম্বরে এটা শুরু হলো, কমিশনার কয়েকজন যাদেরকে নিয়োগ দেওয়া হলো, তাদের মধ্যে মতের মিল ছিল না। তারা এক একজন এক এক দিকে বসতেন, তাদের পারস্পরিক যে আন্তরিকতা, পারস্পরিক যে সম্পর্ক সেইটি ছিল না। কাজের মধ্যে কি হলো, দুদকের আইনের ভিতরে যেটি বলা ছিল যে দুদকটা ব্যুরো থেকে কিভাবে ট্রান্সফর্ম হবে, আমি গোড়ায় যাচ্ছি, সংস্কারটা দেখতে গেলে সেই জায়গায় যেতে হবে। ব্যুরোকে সংস্কার করেই তো দুর্নীতি দমন কমিশন দুদক হয়েছে। এই দুদককে এখন সংস্কার করতে গেলে সেই কথাগুলো ভাবতে হবে যে তখন সংস্কার দেখেন কি হলো, আইনে বলা ছিল যে ব্যুরোর যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা দুদকে চলে আসবে, যেমন করে ব্যুরোর চেয়ার, টেবিল, আলমারি, নথিপত্র সব আসবে, তেমনি করে দুদকের কর্মকর্তা কর্মচারীরাও দুদকে আসবে।
যেমন করে ভালো টেবিল রেখে খারাপ টেবিল বাদ দেওয়া হবে, ভাঙাচোরা আলমারি বাদ দেওয়া হবে, যেগুলো নিষ্পত্তি করা রেকর্ড সেগুলো ধ্বংস করে দেওয়া হবে, সেই রকমভাবে দুদকের কর্মকর্তা কর্মচারীদেরকেও একটা বাছাই করতে হবে কে ভালো কে খারাপ। যারা ভালো তারা দুদকে থাকবে, যারা দুদকের জন্য যোগ্য তারা থাকবে, যারা দুদকের জন্য অযোগ্য তাদেরকে সরকারের কাছে ন্যস্ত করা হবে। কিন্তু কাজের ক্ষেত্রে ঘটলো উল্টাটা, সকলকেই সরকারের কাছে ন্যস্ত করে দেওয়া হলো। এবং তারপরে পিক অ্যান্ড চুজ করে, ওখানে বলা ছিল একটা বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করতে হবে কর্মকর্তা কর্মচারী কারা দুদকে আসবে। সেই রকম কোনো প্রক্রিয়া ছাড়াই এদেরকে প্রথমত দিয়ে দেওয়া হলো সরকারে ন্যস্ত অবহালকৃত নাম দিয়ে, এবং তারপরে পিক অ্যান্ড চুজ করে একটার পর একটা নিতে আছে। ওই যে বাছাইয়ের কথাটা ছিল যে কোনটা ভাঙাচোরা, কোনটা খারাপ, কোনটা ঘুণে ধরা, কোনটা পোকায় ধরা, এইগুলো কিছু আর দেখা হয়নি, সবগুলো চলে এসছে ওই সেই জিনিস। এখন আপনি সংস্কার করতে গেলে এই জিনিসটাও ভাববার বিষয় আছে যে যেই লোকবল নিয়ে কাজ করবেন সেই লোকবল আপনার কতখানি এই 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 ইয়েকে ধারণ করে, যে দুর্নীতি দমনকে ধারণ করে। এবং তারপরে আসবে যে দুদকের যারা পরিচালনা করছেন কমিশন কতখানি নেতৃত্ব দিতে পারে, তাদের কতখানি যোগ্যতা আছে, তাদের কতখানি ইন্টিগ্রিটি আছে, তাদের মানসিক শক্তি কতখানি আছে, সেই জায়গাগুলোও সংস্কারের জায়গায় আসবে। তাদেরকেও সেরকম ব্যক্তিদেরকে আনবার, এই ব্যক্তিদের আনবার ক্ষেত্রে কি ব্যবস্থা করা আছে দুদকের আইনে বলা আছে একখানা বাছাই কমিটি হবে। তো বাছাই কমিটি হয় আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে, আরও একজন হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকেন এবং আরও অন্যান্য সরকারি আপনার কর্মকর্তারা থাকেন, তারা মিলিয়ে এটি করছেন। নাম আসে কোথার থেকে কেউ জানে না। এরপরে এই বাছাই কমিটি কি প্রক্রিয়ায় কাজ করে সেটা কেউ জানে না। তাহলে সেই বাছাই প্রক্রিয়ার বিষয়টা সংস্কার করবার দরকার হবে। এখন হয়তোবা দেখতে হবে যে বাছাই কমিটিতে কিভাবে নাম আসবে, কারা যোগ্যতা কিভাবে মাপা হবে। আগে তো ছিল যে আনুগত্য, শুধুমাত্র সরকারের প্রতি অনুগত, কথা শুনবে, বরং এই ক্ষেত্রে যদি কারো একটু দোষ ত্রুটি থাকে সেটাই বরং ভালো, যে তাহলে ওই দোষ ত্রুটি ধরে তাকে লাগাম টানা যাবে। সেই রকম ব্যক্তিদেরকেই আমরা দেখি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে। তাহলে সেইটা কিভাবে সংস্কার করবেন সেইটি ভাবতে হবে। আর একটি দিক আছে যেটি ভাববার, সেটি হচ্ছে দুদকের বাইরেও কিছুটা ভাবতে হবে। যে ধরেন যোগ্য লোককে বাছাই করে আনা হলো, আমি ধরে নিলাম, তারপরে বাইরের পরিবেশ, সরকার যদি কথায় কথায় ইন্টারফেয়ার করে কাজের ভিতরে, তাহলে তো সংস্কারের আপনার দুদক তো কাজ করতে পারবে না। তাহলে সেই সংস্কারটাও জরুরি। বাইরের ধরেন নির্বাচন সংস্কার হচ্ছে, কমিশন হচ্ছে, নির্বাচন সংস্কার হলো, ধরেন একটা ভালো নির্বাচন হলো, কিন্তু যদি ভালো কোনো রাজনীতি সম্পন্ন মানুষজন না আসেন, তাহলে সেই মানুষজন যারা, তারা তো দুদককে ব্যবহার করতে চাইবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। তাহলে সেই জায়গাটাও কিভাবে সংস্কার হবে, এটা রিলেটেড। শুধুমাত্র একা দুদকের সাথেই এটা, মানে আপনার দুদকের শুধু এককভাবে দুদক সংশোধন করলেই হচ্ছে না বা সংস্কার করলে হচ্ছে না। দুদকের সংস্কারের সুফলটা মিলবে যদি অন্যান্য যে সংস্কারগুলো করতে চাওয়া হচ্ছে সেই সংস্কারগুলো যদি ঠিকভাবে হয়, তাহলে হতে পারে। আর দুদকের ভেতরে কাজ করবার ক্ষেত্রে অনেক ধরেন বুঝবার ব্যাপার আছে। বেশিরভাগ যারা আসেন তারা দেখা যায় যে ডেপুটেশন নিয়ে কথা হয়। ডেপুটেশনে একটা বিশেষ ক্যাডারের থেকে আসে, প্রশাসন ক্যাডার থেকে। কেন প্রশাসন ক্যাডারকে চুজ করা হয়? তারা হরফুন মাওলা, সব কাজই করতে পারেন। এরকম চাইতে বিশেষজ্ঞ যারা, তাদেরকে আনা উচিত। তাদেরকে দিয়ে যেভাবে অনুসন্ধান করার দরকার সেই অনুসন্ধান করার আপনার করা, তদন্ত যেভাবে করার দরকার সেভাবে তদন্ত করা, এবং হচ্ছে কাজের গতিটা বাড়ানো। কাজের গতি বাড়ে না কেন? সেখানে আইনে তো নির্দিষ্ট সময় দেয়া আছে, এখানে তো সংস্কার করার কিছু আর নেই। নির্দিষ্ট সময় দেয়া আছে এবং নির্দিষ্ট সময়টা যেভাবে বলা সেটা হচ্ছে যে এর চেয়ে আর বেশি নয়, সম্ভব হলে এই সময়ের আগে দিতে হবে। কিন্তু আমাদের প্র্যাকটিস দেখা যায় কি, দুদকে বলেন বা অন্য তদন্ত যারা করছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে
যে যেন ওইটাই তাদের জন্য চূড়ান্ত সময়, তা ওই পর্যন্ত তো নিতে পারবেই, তারপরে আরো যত সময় নেওয়া যায় তত সময় তারা নিতে পারবে। অনন্তকাল দুদকের অনুসন্ধান দেখবেন বছরের পর বছর ধরে চলতেই আছে। এটা একটা গদাই লস্করি চাল আমি মনে করি। এইটাও সংস্কার হওয়ার দরকার। এটা সংস্কার হতে গেলে সেই জায়গায় সুষ্ঠু নেতৃত্ব লাগবে, যোগ্য নেতৃত্ব লাগবে, যারা এই সমস্ত অনুসন্ধান বলেন, তদন্ত বলেন, সেইগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করে নিয়ে আসতে পারবে। সব মামলায় সমান সময় লাগবে সেটা তো কথা নয়। ধরেন একটা ইয়ের মামলা ধরা পড়েছে, হাতে নাতে ঘুষ ধরা পড়েছে, সেটাও কি তদন্ত করতে 180 দিন আর আরো 90 দিন লাগবে? হাতে নাতে তো সবই ধরা পড়েছে, এটা তো 7 দিন বললেই লোকজন লাফিয়ে ওঠার কথা, যে 7 দিন লাগবে কেন, এটা তো পরের দিনই চার্জশিট হওয়ার কথা। তাহলে এরকম ভাবে তো ভাববার বিষয় আছে দুদকের ভেতরের মানুষদের, তাহলে ভেতরেও সংস্কারের দরকার আছে আমি মনে করি। আপনার কাছে আবারও আসবো, যাচ্ছি আজকের আলোচনার আরেক অতিথি অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। আপনার কাছে দুদক পরিচালনার জন্য একটি আইনি কাঠামো আছে, তাদের জনবল আছে, দক্ষতাহীন মানুষের সব সেখানে বসে আছে তাও তো না, তাদের একটা দক্ষতাও আছে। তাহলে যে পরিমাণ দক্ষতা আছে, যে পরিমাণ আইনি কাঠামো আছে, যে পরিমাণ জনবল আছে, সেইটুকু সঠিক ব্যবহার কি দুদক করতে পেরেছে? আর যদি না পেরে থাকে তাহলে সংস্কারের ভেতর দিয়ে আসলে কতটুকু নিশ্চিত করা যাবে দুদকের কর্মদক্ষতা, দুদকের সাফল্য? একটু শুনতে চাই আপনার কাছ থেকে। দেখেন, আমাদের উপমহাদেশের একজন খুব বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একবার বলেছিলেন যে যত আইন করো, যত সাংবিধানিক প্রতিষ্ঠান করো, এক্সিস্টিং সরকার যদি স্বাধীনভাবে না রাখতে চায় তাহলে রাখা বড় কঠিন। এটি নেহরুর স্বীকারোক্তি ছিল, যিনি ধরা হয় অন্যতম সফল প্রধানমন্ত্রী। তা আমাদের এখানে যেটা আমার অগ্রজ বললেন, এই যে বাছাই কমিটি বা সার্চ কমিটি বা ফার্স্ট কমিটি, এগুলো আমরা যেটা দেখেছি, ক্যাবিনেট সেক্রেটারি থাকেন ওই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করে, এবং ওইখানেই কিন্তু কাজটা হয়ে যায়। অর্থাৎ আগেকার প্রাইম মিনিস্টার সাহেবের ডিজায়ারটা বা নির্দেশটা উনি দিয়ে দিতেন, এই যে আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অন্য সিনিয়ররা, তারা ওই ক্যাবিনেট সেক্রেটারি দিকে চেয়ে থাকতো, বাছাই হয়ে যেত। তো সেটাও ভাববার সময় মইদুল ইসলাম যেটা বলছিলেন যে কোথা থেকে তারিখ, সেটাও আমি তো ধরেন আমার 25-26 বছর ধরে সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করার সুবাদে অনেক জজের সঙ্গে কথাবার্তা হয়, যারা অনেকে পদত্যাগ হয়েছিল আগে। আমিও কায়দা করে বোঝার চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি ক্যাবিনেট সেক্রেটারি। আর লাস্ট 15 বছর তো হয়েছে রানীমা যা চেয়েছেন তাই হয়েছে। দুদকের আমি অযোগ্য কর্মকর্তা আছে, বা দুদকের কমিশনাররা, দুদকের চেয়ারম্যানরাও যারা ছিলেন, বা দুদকের অ্যাডমিনিস্ট্রেশনে অনেক যোগ্য লোক ছিলেন, অনেক আন্তরিক মানুষ ছিলেন। কিন্তু আপনার ওই যে এক জায়গা থেকে 15 বছরে দুদকের কাজ সীমাবদ্ধ রেখেছে বেগম জিয়া আর তারেক জিয়া আর বিএনপি নেতাদের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যারা বলে। আজকে দেখেন, আজকে বোধহয় 150 জনকে অনুসন্ধান করছে, তাই না? আপনাদের শিরোনামে দেখলাম যে সাবেক নৌপরিবহন মন্ত্রী, শ্রমিক নেতা শাহজাহান খান 7,000 কোটি টাকা দুদক, হ্যাঁ, চাঁদা। তো এটা কি কেউ জানতো না? আমরা সবাই জানতাম, দুদকও জানতো। এইখানেই তো আপনার, আমি যেটা মনে করি খুব খোলা বাংলায়, যে দুদককে দেখাতে হবে যে সে ক্ষমতাসীনদেরকেও প্রশ্ন করতে পারে। এখন কিন্তু আমি কাউকেই আপনার বেনিফিট অফ ডাউট দিচ্ছি না। বিগত সরকারের দুর্নীতি, লুটপাট, অর্থ লোপাট, প্রতিষ্ঠান ধ্বংস, এটা মানে আপনার মানে কোনো নজির নাই, এবং সেটার জন্য সমস্ত বিচার প্রক্রিয়া চলবে। কিন্তু মানুষ দেখতে চায় যে তার বাইরেও এই আওয়ামী লীগ বা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বাইরেও যারা আছে তাদেরকেও দুর্নীতি দমন কমিশন আওতায় আনছে কিনা, সম্পত্তির সন্ধান চাচ্ছে কিনা, সম্পত্তির তথ্য চাচ্ছে কিনা। আর আমি আরেকটা বিষয় বলতে চাই, আমার বিশ্বাস যে মইদুল ইসলাম সাহেবও একমত হবেন, আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য, এখন পর্যন্ত সাংবিধানিক পদে যারা বসেন, ধরেন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি, পিএসসি চেয়ারম্যান বা স্পিকার তো বাদই দিলাম, তারা কেউ জীবনে না বলতে জানে না, না শুনতেও পারে না। না বলতে পারে না হচ্ছে তার প্রধানমন্ত্রী সহ সরকারের নির্দেশাবলী, আর না শুনতে পারে না তার অধীনস্থ কর্মকর্তাদের কোনো ভালো ওপিনিয়ন। আমি জানি জনাব মইদুল ইসলাম সাহেব যখন মহাপরিচালক আইন ছিলেন, ওনার সামনে বলা ঠিক না, উনি সাহস করে সুপ্রিম কোর্টের অনেক বিচারকদের ব্যাপারেও একটা সিদ্ধান্তের জন্য উনি কাজ করছিলেন।
কিন্তু সেটিও থামিয়ে দেওয়া হয়েছে। তো এরকম আরও অনেক বিষয়, এবং উনি যেটা ঠিকই বলেছেন, আপনি দেখবেন দুদকের চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরীর পর থেকে ম্যাক্সিমাম হচ্ছে প্রশাসন ক্যাডারের, এবং প্রশাসন ক্যাডার মানে হচ্ছে সরকারের একেবারে লাইলি মজনুর প্রেম, যার ফলে দেখবেন যে কোনো প্রশাসনের কারো দুর্নীতির তদন্ত করতে গেলে দুদকের অন্য শ্রদ্ধেয় কর্মকর্তাদের হাঁপিয়ে যায়। তো এখন উনি তো মহাপরিচালক আইন ছিলেন, উনি আরও ভালো বলতে পারবেন। আমি যেটা মনে করি যে ডক্টর ইফতেখারুজ্জামান সাহেবের কিন্তু এখন পরীক্ষা দেওয়ার সময়, কারণ উনি গত 3 দশক ধরে এই দুদক নিয়ে, দুর্নীতি দমন নিয়ে অনেক আন্দোলন করেছে, এটা ঠিক দলমত নির্বিশেষে যারাই সরকারে আছে উনি চ্যালেঞ্জ করেছেন। কিন্তু এখন ওনাকে এই যে মহিদুল ইসলাম সাহেবদের মতো লোকদের, আরও অন্যদের কথা বলে একটা জুৎসই সংস্কার করতে হবে। মানে সংস্কার মানে হচ্ছে শুধু আওয়ামী লীগের লোকদের অ্যারেস্ট করলে সংস্কার হবে না, এই মামলাগুলোর ভিত্তি ভালো হতে হবে। আর আমার মনে হয় মহিদুল স্যার বোধহয় একটা জিনিস বলেছেন যে এই যে ইনকোয়ারি আর ইনভেস্টিগেশনের যে সময়সীমা, হ্যাঁ, এটাই কিন্তু আরেকটা দোষ আছে, দোষ বলবো না, কয়েকটা রায় আছে আপিল বিভাগের। ওই যে শেখ হাসিনার অনুগত প্রধান বিচারপতিরা রায় দিয়ে দিয়েছিল যে দুদকের এই সময়সীমা ম্যান্ডেটরি না, ডাইরেক্টরি। এই যে একটা রায়ের সুযোগে ধরেন বছর পর বছর ধরে বেসিক ব্যাংকের চার্জশিট হতো না, সরকার যেভাবে চাইতো সেইভাবে। তো এখন দুদকের সংস্কারে আমি মনে করি বাছাই কমিটিরাও একটা আইনের সংস্কার দরকার, দুদকের আপনার কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা। আরেকটা মামলা আমি করেছিলাম, আমি এবং আরেকজন দুদকের 2 কমিশনারের পক্ষে, সেটা হচ্ছে উনি আরও ওনার দ্বিতীয় ফেজে ভালো বলতে পারবে, চেয়ারম্যানের একটা ওই মোগলের না হোক অন্তত আধা মোগলের মতো ক্ষমতা। কমিশন মিনস চেয়ারম্যান এবং 2 জন কমিশনার। আপনি দেখবেন ক্ষমতা যখনই একক ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে এইটা মিসইউজ হতে বাধ্য। এই জিনিসগুলো এই সংস্কার কমিশনকে গভীরভাবে অনুধাবন করতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, আমরা বিশ্বাস করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তরিকভাবে এটা সংস্কার চাইবেন, তার যে নামই ডাকি, আমি তো বলি রাষ্ট্র মেরামতের সরকার। তো তার সঙ্গে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও, কারণ শৃঙ্খলা কিন্তু পায়েরটা আমরা 71-এ ভেঙেছি, জুলাই 36 গণঅভ্যুত্থানে আমার ছেলেমেয়েরা আমাদের হাতের শৃঙ্খলা ভেঙে দিয়েছে, কিন্তু শৃঙ্খল তো রয়ে গেছে মস্তিষ্কে। সেই শৃঙ্খল ভাঙার জন্য একটা নিরন্তর স্বাধীন চেতা। এবং আমি এখানে বলি নাগরিকদের, আমি সবসময় বলবার চেষ্টা করেছি গত বছর পর বছর ধরে, নাগরিকরা তাদের অধিকার কোনো নেতা নেত্রীর কাছে বন্ধক দিলে ওই দেশে গণতন্ত্র আগায় না, কোনো প্রতিষ্ঠানই আগায় না। নাগরিক কন্টিনিউয়াস ভিজিলেন্ট থাকবে, হ্যাঁ, তার রাজনৈতিক বিশ্বাস থাকবে, কারো প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু প্রশ্ন করতে শিখবে। এই যে আপনি দুদক রিলেটেড বলছেন, দুদকে যে দেখছেন বিগত হাসিনা তার নিজের এবং তার সরকারের, ইভেন সব এমপির, অন্যান্য জেলা পর্যায়ে, থানা পর্যায়ে একটা দুর্নীতির পাহাড়। তা আওয়ামী লীগে কি কয়েকটা লোকও ছিল না যারা প্রশ্ন করতে পারত? প্রশ্ন করেনি, কারণ সবাই এই যে চেইন অফ কমান্ড, অর্থাৎ যখনই আপনি পরিবারতন্ত্র করবেন এটার কুফল এটাই হয়। সুতরাং দুদক, আর আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয় বলে রাখতে চাই, যেহেতু আপনার এই অনুষ্ঠান খুব জনপ্রিয়, আরেকটি কমিশন দ্রুত করা দরকার, সেটা হচ্ছে শিক্ষা কমিশন। কারণ গত 15 বছরে শেখ হাসিনা যে মৌলিক কিছু অপরাধ করেছেন, এক তো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙেছেন, চুরমার করে দিয়েছে, বিচার বিভাগ, দুদক, পিএসসি। আরেকটি হচ্ছে শিক্ষা খাতে জোর করে যে কি গোল্ডেন A+, G+ করে একটা মূর্খ প্রজন্ম গড়ে তুলেছে। কারণ ধরেন আমরা আইন পেশায় আছি, তো অনেক ইয়াংদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়, মায়া লাগে তাদের জন্য। জোর করে পাশ দেখিয়েছে শেখ হাসিনার সরকার, পরীক্ষা দিয়ে না। তো এই শিক্ষা ব্যবস্থারও তারপর নানা কারিকুলামে কি আলু ভর্তা, বেগুন ভর্তা, এটাও নিশ্চয়ই আমার বিশ্বাস ইউনূস সাহেব খেয়াল রাখবে, হয়তো পরবর্তীতে হয়তো ধারাবাহিকতা সেই বিষয়গুলো। তো সুতরাং দুদকের সংস্কার কিন্তু বড় জিনিস। এবং স্বাধীনতা হওয়ার ক্ষেত্রে আমি মনে করি জনগণের আস্থা হচ্ছে বড় শক্তি দুদকের হবে। জনগণ যেন মনে করে যে না, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের খুশি মতো দুদক কাজ করবে না, দুদক স্বাধীনভাবে কাজ করবে। দুদক ইভেন এখনকার যারা সাংবিধানিক প্রতিষ্ঠানে আছে, এই দুদক না, দুদকের সংস্কার, দুদকের র্যাঙ্কস অ্যান্ড ফাইল চেঞ্জ হওয়ার পরে তারা বর্তমান সাংবিধানিক প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিকে নোটিশ দিক যে আপনার সম্পত্তির হিসাব দেন, তাহলে মানুষের আস্থা বাড়বে। এখন আপনি আওয়ামী লীগের লোককে ধরলে মানুষ খুশি, আমরাও খুশি, কিন্তু পাওয়ারফুল লোকদের যদি না আপনি আওতায় আনেন তাহলে মানুষ কিন্তু স্বাধীন মনে করবে না। কারণ স্বাধীন কিন্তু জনগণের আস্থার ব্যাপার, এটা আপনার মানে অটোমেটিক হয়ে যায় না যে আমি বলে দিলাম দুদক স্বাধীন কমিশন বা বিচার বিভাগ স্বাধীন হয়েছে। জনগণের প্রান্তিক জনগোষ্ঠীর লাইনে দাঁড়ানো শেষ মানুষ
কে বুঝতে হবে যে দুদক যে কোনো লোককে প্রশ্ন করতে পারে, তাহলে আপনার এই সংস্কার আস্থার জায়গা ফিরে আসবে, না হলে কিন্তু এই অনাস্থার মধ্যেই থাকবে। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আপনাদের কাছে আবারও। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। মজিদুল ইসলাম, এবার আপনার কাছে আসছি। দুর্নীতি দমন কমিশনের একটা সাহসের জায়গা এবং একটি কর্তব্যেরও জায়গা, সরকারের ব্যক্তিদেরকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা। আমরা সাধারণত দেখে অভ্যস্ত না, বিগত হয়ে গেলে, সাবেক হয়ে গেলে তারপরে দেখা যায়। আবার আরেকটা বড় জায়গা কিন্তু নিজেদের কর্মকর্তাদের বা নিজেদের ভেতরকার জায়গাগুলোকেও জবাবদিহিতার ভেতরে রাখা, এবং সংস্কারের ক্ষেত্রে এই যে নানামুখী জবাবদিহিতার জায়গাটা, এটা নিশ্চিত করা বোধ করি একটা বড় জায়গা হওয়া উচিত। আপনার কথা শুনতে চাই। হ্যাঁ, এই জায়গাগুলোতে যথারীতি আইনে বিধিতে কিন্তু দেওয়াই আছে। আপনার আমি যদি ভুল না করি, সম্ভবত বিধি 19-এ অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি বলে একটা জিনিস দেওয়াই আছে। কিন্তু কাজগুলি কি আপনারা সেখানে ডিজি লিগ্যাল থাকবেন, আর হচ্ছে আপনার চেয়ারম্যান থাকবেন, আর সচিব থাকবেন। এই তিনজনে মিলিয়ে একটা অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি। এই অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি কখনো কাজ করেনি। আমি বেভুলে হাত দিয়ে মারা যেতে যেতে ঘুরে এসেছি। এই অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটিকে আমি সজাগ করতে চেয়েছিলাম, তো তাতে দেখলাম যে তখনকার সচিব তিনিও এটি চান না, তখনকার চেয়ারম্যান তিনিও এটি চান না। তারা অন্যভাবে সাইজ করতে চান কর্মকর্তাদেরকে। কিন্তু সেখানে এটা ছিল যে যখন আদালত থেকে একটি মামলার রায় হচ্ছে, সেই রায়ে পাওয়া যায় যে তদন্তকারীর কি ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, অথবা যিনি এজাহার করেছিলেন, মামলা করেছিলেন, তার ত্রুটি ছিল, কার ত্রুটি ছিল সেটি পাওয়া যায়। সেখানে কি বিচ্যুতি ঘটেছে, ইচ্ছাকৃত হয়েছে না অনিচ্ছাকৃত হয়েছে, সবগুলো কিন্তু পাওয়া যায়। আমি চেয়েছিলাম যে এই ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতাতে নিয়ে যাওয়া, এবং ওই বিধিতে সুন্দরভাবে দেওয়া আছে। যদি এটা দুর্নীতি হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, যদি এটা ডিপার্টমেন্টাল ব্যাপার হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, সবই ওখানে দেওয়া আছে। অভ্যন্তরীণ দুর্নীতির যে কথাটা আপনি বলছেন সেটা যথারীতি আইনের ভিতরেই আছে, বিধিতেই আছে। সেটাকে কার্যকর করা হয়নি। এখন মানে বর্তমান কমিশনও কার্যকর করেছে বলে আমি শুনি নাই, বরং দেখেছি যে ওই কমিটির বাইরে নতুন করে বিশাল কমিটি বানানো হয়েছে। অর্থাৎ আমাদের এখানে একটা সংস্কৃতি কাজ করছে যে আইনকে যদি আমি কলা দেখাইতে পারি তাহলে আমি সিকান্দার, এইরকম একটা অবস্থা আমাদের দেশে বিরাজ করছে। সে যে যার হাতে আইন তিনিই আইন ভাঙেন। তো এইটা কিভাবে সংস্কার করবেন? মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। মানুষের যেমন পরিবর্তনের করবার দরকার আছে, কিছু ক্ষেত্রে ব্যক্তি পরিবর্তনের দরকার আছে, তেমনি মানসিকতারও পরিবর্তনের দরকার আছে। খাসলত পরিবর্তন করতে হবে। যদি সেটি পরিবর্তন না হয় তাহলে আপনার সংস্কার দিয়ে কিছুই হবে না। আর এই খাসলত কিভাবে পরিবর্তন হবে সেটা আবার নির্ভর করবে যে পারস্পরিক অনেকগুলো বিষয়, সবগুলো যদি একসাথে আমরা সংস্কার করতে পারি, একটার সাথে আরেকটার যদি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, তাহলে এই আপনার সংস্কার করা সম্ভব হবে। দুদককেও দেখতে পাবেন যে কাজে গতি ফিরবে। দুদকের যেটি আরেকটি হচ্ছে যে আমি বলছিলাম যে দুদকের গতিটা খুবই স্লথ, মানে সম্মুখ গতি বলবেন কেন, আমি তো মানে আরও নিচে যদি কিছু থাকে তো তাই বলতে চাই। এক একটা অনুসন্ধান যেটি বলছিলেন বেসিক ব্যাংকের তদন্তের কথা, বেসিক ব্যাংকের তদন্ত কতদিন ধরে চলল, এখনও অনেকগুলো বাকি আছে মামলা করতে বোধহয় আর চার্জশিট দিতে। তো এই যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো তো আইনের দোষ না, আইনে তো এটা বলে নাই। আইনে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, সেই সময়ের আগে হওয়ার কথা বলেছে। যেমন আপনি যদি ব্রিটিশের সিআরপিসি দেখেন, তো ব্রিটিশের সিআরপিসিতে তদন্তের সময়সীমা কত?
সেকশন 167 অনুযায়ী 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, এই তো বলা। তার মানে ওর তদন্তের সময়সীমা 24 ঘন্টা, কিন্তু 24 বছর লেগে যায়। আজকে আপনার সাংবাদিক যে সাগর রুনি হত্যা মামলার কতদিন ধরে তদন্তই চলছে। তা এইগুলোর সংস্কার কিভাবে হবে সেগুলো ভাববার বিষয় আছে। আর দুদকের সাথে আরেকটা বিষয় জড়িত আছে খুব বেশি মাত্রায়, সেটি হচ্ছে বিচার। বুড়ো আমলের মামলারও বিচার এখনো পর্যন্ত শেষ হয়নি, পড়ে আছে। 111-এর সময়ে যে সমস্ত মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলোরও বিচার হয়নি, পড়ে আছে। কোনোটা বিচারিক আদালতেই পড়ে আছে, কোনোটা দেখা যাবে যে হাইকোর্ট বিভাগে আপিলে, রিভিশনে, রিটে ইত্যাদিতে আটকে আছে। তাহলে এই যে বিচার বিভাগের ঘাড়ে আবার এখন 45 লাখ মামলা, এরপরে তো আবার যে হাজার হাজার গেল, লাখে বোধহয় ঠেকবে কিনা এই সমস্ত যত আপনার হত্যা মামলা দেখছি যে হারে হচ্ছে, তাতে মামলা তো শুধু বেড়েই যাচ্ছে। নিষ্পত্তি হবে কবে? এই নিষ্পত্তির খেয়ালটা তো নাই। নিষ্পত্তি করতে গেলে যত সংখ্যক আদালত লাগে, যত সংখ্যক বিচার লাগে, যত সংখ্যক মানে সহায়ক কর্মকর্তা কর্মচারী লাগে, যত সংখ্যক আদালতের ঘর লাগে, এজলাস লাগে, এগুলোর ব্যবস্থার কথা তো ভাবা হচ্ছে না। এগুলোও ভাবতে হবে। আর দুদকের জন্য বিশেষ করে ভাবতে হবে এই কারণে যে আপনি যদি দেখেন তাহলে দৃষ্টান্তমূলক সাজা কয়জনের হয়েছে, একেবারে খাটানো গেছে, নাম বলা খুবই মুশকিল। তাহলে এই জায়গায় আমরা কি করছি? এই যে বুড়ো আমল থেকে সেই 2004 সালে হলো দুদক, 2004 সালের আগের মামলাও পড়ে আছে। 2007 সালে যে আপনার 111-এ আসলো, সেই সময়ে যে মামলা হলো দুর্নীতির মামলাগুলো, সেই মামলাগুলোরও তো বিচার শেষ করা গেল না, মামলাগুলো পড়েই আছে। তাহলে আমি মনে করি যে কেউ কেউ হয়তো বলবেন যে দুদকের জন্য তো স্পেশাল জজ আদালত একটা আছে, স্পেশাল জজ আদালতকে নামে রাখা হয়েছে। এখন যে ব্যবস্থা করা হয়েছে ওই স্পেশাল জজ আদালতে খুনের মামলা বলেন, চেকের মামলা বলেন, আর গাঁজার পুরিয়ার মামলা বলেন, হেরোইনের মামলা বলেন, সবই ওই আদালতে দেয়া হয়। ওই মামলা, দুদকের মামলা নিয়ে শুধুমাত্র ওই আদালত বসে থাকছে না, ফলে নিষ্পত্তির হার মাত্র দেখা যাবে যে 9%, 10% পুরে না। নিষ্পত্তি না হওয়া মানে তো আসলে শেষ পর্যন্ত জাস্টিসটা কনফার্ম হচ্ছে না। আবার আপিলে গিয়ে তো আটকে যাচ্ছে, হাইকোর্ট বিভাগে দেখা হচ্ছে। আমি সেজন্য চাই এরকম সংস্কার হোক, দুদকের জন্য দ্রুত বিচারের জন্য আলাদা একদম কমপ্লিটলি কয়েকটা সেপারেট আপনার আদালত বলেন বা ট্রাইব্যুনাল বলেন, যেটাই বলেন, সেরকম একটা কিছু করা। এবং দুদকের মামলা বেশি নাই, কিন্তু দুদকের মামলা আমি হিসাব করে দেখেছি যে প্রতি বছর গড়ে 3000, 3500-এর মতন মামলা ঘোরাফেরা করে। তাহলে এই 3-3500 মামলা নিষ্পত্তি করার জন্য যত সংখ্যক আদালত লাগে, আমি মনে করি যে ডিভিশন পর্যায়ে একটা করে এরকম আদালত যদি আলাদা করে কমপ্লিট করে দেওয়া যায় তাহলে এটা সম্ভব হতে পারে, যেখানে আর অন্য কোনো মামলার বিচার হবে না। আর আপিল আদালত আলাদা করতে হবে। এই হাইকোর্টের ভেতরে যদি ঢুকিয়ে রাখেন তাহলে কখনোই নিষ্পত্তি হবে না। যেমন করে শ্রম আপিল ট্রাইব্যুনাল আছে, সেরকম করে দুদকের জন্য আলাদা আপিল ট্রাইব্যুনাল হওয়া উচিত। তাদের ক্ষমতা থাকবে একেবারে হাইকোর্টের ক্ষমতার মতো, যেগুলো ধরেন রিট জাতীয় ব্যাপার স্যাপার থাকে, রিটের প্রশ্নের মতন থাকে, সেগুলোও যাতে নিষ্পত্তি করতে পারে, এরকম ক্ষমতা দিয়ে আপিল আদালত করা দরকার। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। সৈয়দ মাহমুদ মাহমুদ, যাচ্ছি আপনার কাছে। যে বিষয়ে কথা হচ্ছিল যে তদন্ত এবং বিচার, তার গতি, কারণ এটি শেষ যদি না হয় তাহলে তো এই তদন্ত, এই বিচার প্রক্রিয়া শুরু হওয়া, এগুলির তো কোনো অর্থ থাকে না যদি শেষ না হয়। সেক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ থাকে, সংস্কারের ক্ষেত্রে আপনার যদি কোনো প্রস্তাব থাকে। না, ঠিকই আছে, আমার অগ্রজ ঠিকই বলেছেন। আমি দেখেন, আপনি এই যে প্রশাসনিক কর্মকর্তাদের জন্য যে বিচার ব্যবস্থা, সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল আছে। সেখানে রায় সংক্ষুব্ধ হলে সরাসরি আপিল বিভাগে আসবে। তো আমিও মনে করি যে দুদকের ডিভিশন, যেমন ভারতের যেটা খুব ইফেক্টিভ সংস্থা দুর্নীতি দমনের বিরুদ্ধে, সিবিআই বলে, সিবিআইয়ের কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, একদম স্রেফ শুধু দুর্নীতির মামলাগুলো বিচার হয়।
তা আমাদের এখানে প্রত্যেক জেলায় যদি একটা করে উনি যেটা বললেন যে অন্ততপক্ষে বিভাগে একটা করে বড় জেলাগুলোতে, আগেকার ওল্ডেস্ট জেলাগুলোতে, এবং আপিলের ট্রাইব্যুনালটা, আমি ওনার সঙ্গে একমত। এইটা কারণ আমাদের হাইকোর্ট ডিভিশন এমনি মামলার ভারে জর্জরিত, তার মধ্যে দুদকের জন্য তার চাইতে বড় ওই যে ট্রাইব্যুনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যেরকম সব ক্ষমতা দেওয়া হয়েছে, ইভেন মৌলিক অধিকারের বিষয়গুলো আলাপ করতে পারে, সেরকম করে আপিলের ট্রাইব্যুনাল করা দুদকের, দেন তার বিরুদ্ধে কেউ সংক্ষুব্ধ হলে সরাসরি আপিল বিভাগে আসবে। কারণ কি, ওই যে দেঙের সেই বিখ্যাত উক্তি, যে আমাদের এই কথা শোনার পর কিন্তু আমাদের অনেক আইনজীবী বা অনেক জুরিস্টরা হই হই করে উঠবে, হ্যাঁ কোথায় কোথায়। আমার কথা হচ্ছে দেঙের সেই বিখ্যাত উক্তি চীনের, যে বিড়ালটা ইঁদুর মারে কিনা দেখার বিষয়, সাদা না কালো এই নিয়ে না, কাজে আমাদের ন্যায় বিচার হচ্ছে কিনা। এবং বাঙালি জাতির দীর্ঘদিন ধরে কিন্তু দুইটার ব্যাপারে তারা বঞ্চিত, একটা হচ্ছে সুষ্ঠু তদন্ত আর একটা হচ্ছে সুষ্ঠু বিচার, এটা হচ্ছে না। আরেকটা বিষয়, গত কয়েকদিন আগে আমরা আমাদের আইনজীবীর একটা সেমিনার করেছিলাম বিচার বিভাগের সংস্কার সংবিধানে। সেখানে আপনাদেরই ফ্র্যাটার্নিটি, আমাদের বন্ধু মানুষ সাংবাদিক আশরাফ কায়সার খুব একটা চমৎকার কথা বলেছে, আমি শেয়ার করতে চাই। উনি আলোচনায় বলেছেন, আশরাফ ভাই, যে উনি একটা সময় জীবনের প্রথম দিকে যখন পত্রিকায় চাকরি করত, সেই মালিকের সঙ্গে পত্রিকার ম্যানেজমেন্ট বা সম্পাদকদের দূরত্ব ছিল নক্ষত্র লোকের মতো, অর্থাৎ মালিক মারা না গেলে তার কোনো ছবি ছাপা হতো না পত্রিকায়। তা আমিও মনে করি সরকারের সঙ্গে দুদকের দূরত্ব হবে নক্ষত্র লোকের মতো, অনেক দূরে, অর্থাৎ সরকার লেস ইন্টারফেয়ারেন্স হবে। আমি অনেক দিন ভাবার চেষ্টা করেছি। আপনি দেখবেন গত 15 বছর ধরে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব, প্রয়াত সাবেক আরেকজন পদত্যাগী অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন সাহেব সহ দুদকের যারা কয়েকজন আইনজীবী ছিল, দুদকের লয়ার আর অ্যাটর্নি জেনারেল অফিসের লয়ার একসঙ্গে মুভ করবে কেন? কারণ অ্যাটর্নি জেনারেল অফিসে তো দুদকের আপনার কম্পাসের মধ্যে, অ্যাটর্নি জেনারেল অফিসে দুর্নীতি হয় কিনা। এখানে দেখা গেছে কি, অ্যাটর্নি জেনারেল বা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আর দুদকের লয়ার মিলেমিশে একাকার, যার ফলে স্বাধীনতা ওখানেও হারায়। আপনাকে দুদককে, যেটা ডক্টর ইফতেখারুজ্জামান সাহেব দায়িত্ব নিয়েছেন, আমি ওনার সাফল্য কামনা করি। আমি মনে করি এই বিষয়গুলো খুব গভীরভাবে আত্মস্থ করতে হবে, কারণ এই ভেতরকার বিষয়গুলোর জটগুলো যদি ছাড়ানো না যায় তাহলে কিন্তু, কারণ শোনেন, দুদকের কিছু নিয়ম দিয়ে কিছু হবে না। শোনেন, দুদকের নিজস্ব প্রসিকিউশন ইউনিট আছে। আমার যদি আইন বিট্রে না করে স্মৃতি, খুব সম্ভবত অস্থায়ী, হ্যাঁ অস্থায়ী, এবং দুদক কমিশনের 32 ধারা অনুযায়ী সেটাকে আপনি প্রসিকিউশন ইউনিট করেন, আপনি 33 দুদকের হাইকোর্ট বা অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা হবে, বা এখন ধরেন আপাতত হাইকোর্টই ধরেন কথার কথা, আপনি সেখানে প্যানেল লয়ার নেওয়ার ক্ষেত্রে আপনি ক্রাইটেরিয়া ঠিক করেন। আমরা গত 15 বছর কি দেখেছি, ম্যাক্সিমাম গণভবন থেকে লিস্ট আসতো, ভিন্ন কেউ কেউ হয়েছে সেটি আলাদা কথা। প্রসিকিউটরও তাই, ওই যে মোশাররফ হোসেন কাজল আইনমন্ত্রীর বন্ধু, আপনি একটা টেলিসংলাপ দেখেছেন বেগম খালেদা জিয়ার একটা দুর্নীতি মামলায় মোশাররফ হোসেন কাজল তার বন্ধু আইনমন্ত্রী সাবেক আনিসুল হককে ফোন দিয়েছে যে ওরা তো বেল চাচ্ছে বিএনপির লয়াররা বেগম খালেদা জিয়ার। টেলিসংলাপ আপনি ইউটিউবে পাবেন, আপনি দেখবেন, ভাইরাল। তো সেই 12-13 সালের দিকে বোধহয়। তো আনিস বলছে যে তুমি মাথা গরম করো না, আমি জজকে বলে দিয়েছি খালেদা জিয়ার জামিনের শুনানি এখন হবে না। তো বলছে তাহলে আমি কি আরেকবার গিয়ে জজ সাহেবকে বলবো? বলে হ্যাঁ বলে আসো, যখন লাঞ্চের সময় উঠবে। এরপর আর এই বিচারের কোনো আস্থা থাকে? কিংবা ধরেন সাবেক পতিত প্রধানমন্ত্রী লন্ডনে বলল যে আমাকে যখন সেনাবাহিনী ঢুকতে দেয়নি, ওই হুমায়ুন আজাদকে দেখতে গিয়েছিল 2005-এ বোধহয় না 4-এ, তখনই আমি ঠিক করেছি আমি যদি পাওয়ারে আসি খালেদা জিয়া তোমাকে বাড়ি ছাড়া করবো, লন্ডনে বলেছে না? তাহলে সেই বাড়ি ছাড়ার মামলায় হাইকোর্টের বিচারপতিদের রায়ের আর কোনো গ্রহণযোগ্যতা থাকে? এইগুলো থেকে মুক্ত হতে হবে। আমি যেন একদম পয়েন্ট ব্ল্যাঙ্কলি বলি, প্রথম কথা আবারও রিপিট করি, বাছাই কমিটিকে মোর স্বচ্ছ এবং ডেমোক্রেটিক করতে হবে, ক্যাবিনেট সেক্রেটারির প্রভাব মুক্ত থাকতে হবে গভর্নমেন্টের। নাম্বার 2, দুদকের সঙ্গে গভর্নমেন্টের দূরত্ব হবে, মানে এই কুলে আমি আর ওই কুলে তুমি, ঠিক সেরকম কোর্ট মামলায় অ্যাটর্নি জেনারেল অফিসে। এই জায়গাটায় আমি একটু যোগ করি, যেমন বাছাই কমিটির কাজটা করে এখন হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে, মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে, নিয়োগটা দেবে হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে সরাসরি রাষ্ট্রপতির কাছ থেকে নামাতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা ওইটাই যে রাষ্ট্রপতি তো দুটো কাজ ছাড়া নিজে কিছু করতে পারেন না। দুটো কাজের মধ্যে একটা তো নির্ধারিতই আছে, যে সংখ্যাগরিষ্ঠ আস্থাভাজন যিনি, তাকেই দেওয়া ছাড়া ওনার দ্বিতীয় কোনো বিকল্প নেই তার কাছে। আর প্রধান বিচারপতি সেই ফাইলটাও তো সরাসরি রাষ্ট্রপতির কাছে যায় না, সেটাও রুলস অফ বিজনেস অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ঘুরে তারপরে যায়, ফলে প্রভাবটা থেকে যায়। প্রশাসন ক্যাডার থেকে যখন
আপনার দুদকের চেয়ারম্যান কমিশনার নেমে আসেন এবং যোগাযোগটার মাধ্যম হচ্ছে আপনার এই মন্ত্রিপরিষদ বিভাগ, ক্যাবিনেট ডিভিশন, তখন অটোমেটিক সরকারের যে নির্দেশাবলী কিংবা সরকারের যে পছন্দ অপছন্দ, অনুভব, নির্দেশও লাগবে না, সরকার কি ভাবছে অনুভব করছে সেটাও এনারা অনুভব করে বসেন এবং সেই অনুযায়ী চলবার চেষ্টা করেন। আপনি এখন খেয়াল করেন দুদকের আচরণ, এখন তাদেরকে কে বলেছে জানি না, কিন্তু আপনি আচরণটা দেখেন, লক্ষ্য করেন যে তারা ঠিক ভুল পাল্টিয়ে ফেলেছে। এখন যা দুদক করবার কথা ছিল আপনি হয়তো বলবেন যে দুদক বোধহয় এখন সেটাই করছে, যে যারা ওই সমস্ত দোষী লোকজন আছে, দুর্নীতিবাজ লোকজন আছে, তাদের বিরুদ্ধেই অনুসন্ধান একটু বিরতির জন্য আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, শিগগিরই ফিরে আসছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে আরো একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি, হাতে সময়ও খুব একটা নেই। কথা হচ্ছিল মইদুল ইসলাম আপনার সঙ্গে, যেখান থেকে বিরতি গিয়েছিলাম সেখানে আপনার কাছে যাচ্ছি। এখন যে দুদক আচরণ করছে, এই আচরণটা কিসের প্রতিফলন? এখন বর্তমান সরকারের যে মানসিকতা, বর্তমান সরকারের যে পালস, সেটা দেখেন তারা ঠিকই টের পাচ্ছে এবং সেই টের পেয়ে কাজ করছে। আমাদের এইরকম এখনকার যে এটা তো একটা বৈপ্লবিক ব্যাপার স্যাপার আমাদের ঘটে গেছে, এটা একটা ধরেন ডিফারেন্ট সিচুয়েশন। কিন্তু যখন রাজনৈতিক সরকারগুলো আসবে তখনও যদি এরকম পালস বুঝে আর কাজ করে, তাহলে তো দুর্নীতি দমন করা যাবে না। এরকম যাতে করে সংস্কারটা করা যায়, যাতে সত্যিকার অর্থে এই দুদকের যারা নেতৃত্বে থাকবেন তারা নিজেদের ইয়েতেই দৃঢ় থাকতে পারেন, নিজেদের মানে সিদ্ধান্তে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। দুদককে দেখেন, দুদকের অনুমোদন ছাড়া কেউ মামলা করতে পারবে না দুর্নীতির। কত বড় জায়গাটা দেওয়া হয়েছে তাদেরকে। আমি তো মনে করি এটা হচ্ছে আপনার আইনের ভাষায় যেটি বলে কোয়াশি জুডিশিয়াল। কোয়াশি জুডিশিয়াল একটা ক্ষমতা দেয়া হয়েছে, বাংলা করেছে হলো আধা বিচারিক, তাই বাঙালি আধা খেচড়া করে। এখানে যে এত বড় দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্বটার এই অবস্থা বানানো হচ্ছে। আমি বলবো যে যাতে করে এই দুদক অন্তত তার হাতে যে আধা বিচারিক ক্ষমতাটুকু আছে, এই ক্ষমতাটুকুর সুষ্ঠু বিচারিক ভাবনা দিয়ে যেন কাজটা করতে পারে, সেরকম সংস্কার হোক, সেরকম মানুষজনকে দুদকে আনা হোক। ধন্যবাদ আপনাকে। সৈয়দ মাহমুদ বাসচিবের আপনার কাছে আলাদা করে প্রশ্ন করছেন, আলোচনা ধারাবাহিকতা আপনার কথা শুনে আমরা শেষ করব। জি ধন্যবাদ। না, আমি জাস্ট সাপ্লিমেন্ট করি, আপনার কয়েকটা স্বাধীনতা বা অনেকগুলো বিষয় তো থাকবেই। যেমন আমাদের দেশে এটা খুব প্রবলেম, সাংবিধানিক পদধারী ব্যক্তিরা দায়িত্ব পালনের শেষও আবার ভবিষ্যৎ মৌকার লোভে থাকে। আমাদের রাষ্ট্রপতি যেরকম দুদক থেকে গেল, তো এইখানে ওই আইনে বলতে হবে একবার দুদকের যে কমিশনার চেয়ারম্যান হবে, দরকার হলে তার বেতন আপনি বাড়িয়ে দেন বর্তমান বাস্তবতায় অথবা রিটায়ারমেন্টের পরে। ওখানে তো বলা আছে লাভজনক পদ, এখন লাভজনক পদের ব্যাখ্যা যদি হাইকোর্ট থেকে অন্যরকম দেয় সেখানে তো যাই হোক, এটাকে আরো এবং আরেকটা বিষয় নতুন দুদকের উচিত হবে মানুষের আস্থা বাড়ানোর প্রথম পদক্ষেপ হিসাবে যে গত 15 বছরে দুদকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা কমিশনার ছিলেন, সচিব ছিলেন, তাদের সম্পদের অনুসন্ধানটা শুরু করুক। চ্যারিটি মাস্ট বিগিনস অ্যাট হোম। বাইরের তো করবেই, নিজেদেরও করুক। তারপর উনি যেটা বললেন অভ্যন্তরীণ দুর্নীতি কমিটিতে অ্যাক্টিভ হোক। এবং আমার একটা খুব একজন নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি ইফতেখারুজ্জামান সাহেব বা নতুন কমিশন বা এই সরকার বা যারাই কাজ করবে, অন্তত এইবার দুদকের চেয়ারম্যান পদে যেন প্রশাসন ক্যাডারের কাউকে না আনে, এমন একজনকে আনুক যার অন্য জায়গায় দায়বদ্ধতা কম থাকবে দুদক বিষয়। আর এটা তো খুব রকেট সায়েন্টিস্টের বিষয় না, আইন থাকে, আইনের প্রয়োগ করা। ওনাদের মতো অভিজ্ঞ লোকরা ল ডিপার্টমেন্টে থাকে, ডিজি ল ইনভেস্টিগেশন, ডিজি ইনভেস্টিগেশন। এটা হচ্ছে তার কাজটা হচ্ছে লাইক এ ক্যাপ্টেন, সমন্বয় করা সৎভাবে, সাহসের সঙ্গে। তো এই কাজগুলো করা। আর একটা বললাম সম্পদের অনুসন্ধান। আর যেটা আমার অগ্রজ মইদুল ভাই বলেছেন, আপনার জনগণ যেন বুঝতে পারে যে আগে যেরকম শেখ হাসিনা সরকারের পালস বুঝে দুদক কাজ করত, আর যেন মনে না হয় সরকারের পালস বুঝে দুদক কাজ করছে, তাহলে কিন্তু আস্থার জায়গা থাকবে না। আর আস্থাটা কিন্তু সেতারের তারের মতো, ছিঁড়ে গেলে আর কস্টেপ দেওয়া যায় না।
তো সুতরাং এই স্বাধীন চেতা মানুষগুলো এখনও আমি বলবো না যে বাংলাদেশে স্বাধীন চেতা মানুষ নেই। সেই মানুষগুলোকে সার্চ করা, সেই বাছাই কমিটিকে, যেটা আমার অগ্রজ বললেন যে এই আবার ক্যাবিনেট ডিভিশন, আমি যেরকম কালকে আমাদের সেমিনারও আমি বিচার বিভাগের জজ নিয়োগ আইনের ক্ষেত্রে বলেছি, এবং এগুলো কিন্তু খুবই ইন্টাররিলেটেড। আপনি যদি জুডিশিয়ারি স্বাধীন না হয়, দুদক একা স্বাধীন হয়ে কাজ করতে পারবে না। আপনি যদি প্রশাসন স্বাধীন না থাকে, দলবাজি থাকে, দুদক সংস্কার করে লাভ হবে না। একা গজদণ্ড মিনারের বাসিন্দা হয়ে থাকতে হবে না। কাজে আমি মনে করি দুদকের সংস্কারের সঙ্গে আমাদের সামগ্রিক অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত আছে। নাহলে দুদক অ্যালোন ওয়ারিয়র হবে, বেশি দূর এগুতে পারবে না। কাজে এই একটা সুযোগ এসছে, আমি শেষ করি। আমরা ৭২-এ একবার মিস করেছি, ৯০-এর গণঅভ্যুত্থানে একবার মিস করেছি। এবার যদি আমরা মিস করি তাহলে তো আমাদের প্রজন্ম আর বাংলাদেশকে গোছাতে পারবো না। আমি সকলের কাছে অনুরোধ করি যে এইবার অন্তত সংস্কারগুলো হোক, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ক্ষমতাকে প্রশ্ন করা শিখুক, ক্ষমতার বিরুদ্ধে কথা বলা শিখুক, চোখে চোখ রেখে। তাহলেই আপনার দেখবেন অনেক গুণগত পরিবর্তন হবে। আজ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ। বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছ থেকেও। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।